অতিথিদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী দত্ত, বিশিষ্ট অধ্যাপিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরাকেও কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত। আমি একদম প্রথমে আসব, বাজেট একটা রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু প্রথমে তা তো অর্থনীতির জায়গা। ফলে প্রথমে আসব এই অর্থনীতির বিষয়টি নিয়ে, অর্থনীতির অধ্যাপকের কাছে। কি মনে করছেন যে এই মুহূর্তে যে বাজেট পেশ করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে, ঠিক যে প্রবলেমসগুলো তার সামনে রয়েছে, অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো তার সামনে রয়েছে, সেটা মোকাবিলা করা কতটা কঠিন বা সহজ? আমি দুটো জায়গায় ফোকাস করতে বলছি প্রাথমিকভাবে। এক হচ্ছে মূল্যবৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে বেকারত্ব এবং কর্মসংস্থান। আপনি শুরুই করলেন অমৃতকাল বাজেট, এবং সেই বাজেটে আপনি বলেই দিলেন যে 8% আমাদের জিডিপি গ্রোথ রেট, সেদিকে আমরা টার্গেট করছি। এখন ওর পরিপ্রেক্ষিতেও যদি দেখি, আমাদের জিডিপি গ্রোথ রেট যথেষ্ট ভালো, 7.5%-এর কাছাকাছি রয়েছে। কিন্তু অর্থনীতিবিদ হিসেবে আমাদের মূল জোরটা থাকে নমিনাল জিডিপির ওপর, মাথাপিছু আয়ের ওপর। সেই মাথাপিছু আয়ের খতিয়ান যদি আমরা দেখি, আমরা কিন্তু বাংলাদেশের থেকেও পিছিয়ে রয়েছি। একটা হিসেব যদি দেখি, বাংলাদেশের এখন গড়পড়তা আয় হচ্ছে $2529, ভুটানের 3494, শ্রীলঙ্কার 3828, আর ইন্ডিয়ায় এইটা হচ্ছে 2484, $2500-এরও কম। তো এই নমিনাল জিডিপির ওপর আমাদের জোর দেওয়া মানেই আমাদের ইনফ্লেশনের ইস্যুটা চলে আসে। এখন ইনফ্লেশনকে সরকার দুভাগে ভাগ করে দেখাতে চাইছেন। একটা টার্ম এখন আমাদের কাছে এসেছে কোর ইনফ্লেশন বলে, এবং সেই কোর ইনফ্লেশনটা হেডলাইন ইনফ্লেশনের থেকে আলাদা করা হচ্ছে। ম্যাম, আমরা খুব সাধারণ, ফলে এই হেডলাইন ইনফ্লেশন বা কোর ইনফ্লেশনের হয়তো এই জটিল তত্ত্ব আমি বুঝতে পারবো না, কিন্তু এই মুহূর্তে এই মুদ্রাস্ফীতির কারণে আমাদের তো বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগছে। এই মূল্য বৃদ্ধিটাকে কি করে হ্রাস টানা যায়, এইটাই একটু আমি বলতে চাই। আমরা শুনবো একবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলছেন। আজকের বাজেট নিয়ে শাসক পক্ষ খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট আশা প্রকাশ করছেন, প্রত্যেকেই সে কথা বলছেন। আবারও ফিরে আসবো মৌসুমী দত্তর কাছে, বলুন। আমি একটু এটাই বলতে চাইছিলাম, এত টার্মের নিটিগ্রিটিতে যাওয়ার দরকার নেই, কিন্তু মুদ্রাস্ফীতি এখন দুভাবে ভাবা হচ্ছে। এক ধরনের মুদ্রাস্ফীতির ডেফিনেশনে এখন ফুড এবং ফুয়েলকে বাদ দিয়ে ইনফ্লেশনটা মেজার করার চেষ্টা করা হচ্ছে, এবং গভর্নমেন্ট সেই ডেফিনেশনের উপর জোর দিতে চাইছেন। এবার যেটা আপনি বললেন, খাবারে হাত দিলেই হাতে ছ্যাঁকা লাগছে, আমি যদি ফুড ইনফ্লেশনটা আর ফুয়েল ইনফ্লেশনটাকে ইগনোর করে ইনফ্লেশনটাকে মেজার করবার চেষ্টা করি, তার মানে আমি ওটাকে বাইপাস করে আমার জিডিপি ভীষণ ভালো হয়েছে এবং আমার বিরাট উন্নতি দেশের জনসাধারণের জন্য হচ্ছে, এইটা একটা তুলে ধরার চেষ্টা করছি। আপনি আরও মেনশন করেছেন যে কালকের সমীক্ষায় দেখা গেছে আমাদের ইনইকুয়ালিটিটা মারাত্মক বেড়েছে। এই ফুড ইনফ্লেশন এবং ফুয়েল ইনফ্লেশনকে বাদ দিলে ওই ইনইকুয়ালিটির ফারাকটা হয়তো ততটা দেখা যাবে না। তাই যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, বাজেটের পিছনে পিছনে অনেক রাজনৈতিক ইস্যুসগুলো ঢুকে পড়ছে। তো এই ইস্যুসগুলোর উপর আমাদের সারাদিন নজর থাকবে। ইনফ্লেশন মাপছি কিভাবে আমরা এটাকে বলছি যে সাধারণ মানুষের কাছে জিনিসকে আমি সহজলভ্য করে তুলবো গ্রোথের মাধ্যমে। একেবারে আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, বসুন্ধরা গোস্বামী। আমরা তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে, এবং তারা তো মানুষের প্রতিনিধি, ফলে দুটি জায়গা থেকে এই বাজেট থেকে কি প্রত্যাশা করে? প্রথমত বাজেট জনমুখী হোক, মূল্যবৃদ্ধির ওপরে একটা নিয়ন্ত্রণ আসুক, আর কর্মসংস্থান যে নেই তার ফলে যে অসাম্য সাংঘাতিক, সেই দিকে যাতে নজর দেওয়া হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ুক, স্বাচ্ছন্দ্য আসুক। শুধুমাত্র কর্পোরেটের ট্যাক্স মুকুব করে বা জিএসটি অনেক জিনিসে বাড়িয়ে, কৃষির সরঞ্জামের উপর জিএসটি বাড়িয়ে, সারের উপর জিএসটি বাড়িয়ে, এইসব করে যে দেশের যে বুনিয়াদী ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেই সমস্তগুলো বন্ধ হোক, এই আশা নিয়ে আমরা বসে আছি। এখনো পর্যন্ত বাজেট পেশ হয়নি,
হলে এই সমস্ত দেখবো বলে বসে আছে, কিন্তু জানি না কি হবে। যে ইকোনমিক সার্ভে কালকে বেরিয়েছে বসুন্ধরা, সেটার থেকে আপনাদের কি মূল্যায়ন, যে দেশ যে উচ্চতায় উঠেছে বলে দাবি করা হচ্ছে এনডিএ সরকারের পক্ষ থেকে ইকোনমিক সার্ভের মাধ্যমে, সেটা সম্পর্কে আপনারা কি ভাবে মূল্যায়ন? দেখুন, এগুলো সমস্ত মিথ্যে কথা, এগুলো সমস্ত মিথ্যে কথা, এগুলো বাস্তব নয়। মানুষের হাতে খাবার নেই। একটি সভ্য দেশের নির্ণায়ক হলো যে সেই দেশের মানুষ কত সস্তায় খাবার কিনতে পারে, কত সস্তায় খাবার মজুত করতে পারে, বা মজুত মানে নিজের গৃহস্থালী কাজের জন্য মজুত করতে পারে, সেইটুকুর জন্য। তো এইটা কি ধরনের সভ্য দেশ যেখানে খাবারের দামের উপর কোনো লাগাম নেই? মিনিমাম খাবার মানে ডিমের দাম, মাংসের দাম কি মাছের দাম, এখানে কোনো লাগাম নেই। সাধারণ শাকসবজির উপরে কোনো লাগাম নেই। এটা কি ধরনের সরকার চলছে, বা কি ধরনের বাজেট পেশ করবে বলে এইরকম একটা অপটিক্স তৈরি করা হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি মানুষের কথাই ভাবা হয় না। অজস্র কর্পোরেটকে সুবিধা দেওয়া হয়, অজস্র রকমের ট্যাক্স মুকুব করার ব্যবস্থা আছে। কি দেশ এটা যেখানে কৃষি ঋণ মুকুব হয় না? কৃষি ঋণ বারবার চক্রবুহের মতো তার কৃষকদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। সেখানে কৃষি ঋণ মুকুবের কোনো ব্যবস্থা নেই। এডুকেশন লোনের ওপরে ছাড়, জিএসটি ছাড়ের কোনো ব্যবস্থা নেই। কিছু এডুকেশন আছে যেগুলিকে সস্তা করার কোনো ব্যবস্থা নেই। ইউনিভার্সিটিগুলোকে আরো দামি, আরো বেশি পয়সা দিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি হতে হবে, এমন একটা ব্যবস্থার দিকে চলে যাচ্ছে। ট্রান্সপোর্টেশনের বিরাট দাম, রেলের ভাড়া সাংঘাতিক, কিন্তু সেই স্বাচ্ছন্দ্য নেই, সুরক্ষা নেই। এক্স্যাক্টলি। দেখা যায় আমি আসবো যেটা ম্যাম আপনার কাছে, যে এই যে পরিস্থিতিটা, রাজনৈতিক বিরোধীরা তাদের দায়বদ্ধতা থেকে একটা বিরোধিতার কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীদের অভিযোগ, এর আগে 2014 সালে যখন ইউপিএ সরকার বেরিয়ে যায়, বা তার আগে 47 বছরে, যে মানে প্রায় 50 বছরের সময় 55 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, কিন্তু শুধু এই 10 বছরে সেটা 205 লক্ষ কোটি টাকা ঋণে গিয়ে পৌঁছেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে একদিকে রয়েছে বিপুল ঋণ, তার সঙ্গে সঙ্গে অসাম্য, কর্পোরেট ট্যাক্স, মানে তাদেরকে কর্পোরেট গোষ্ঠীকে প্রচুর মুনাফা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলেও তারা সেই অনুপাতে বিনিয়োগ করছে না, কর্মসংস্থানের এই হাল, মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে মূল্যবৃদ্ধি, কিভাবে মোকাবিলা, কোন কোন রাস্তায় হাঁটলে মোকাবিলা করতে পারবেন? একটা টার্ম খুব আমাদের সবার কাছে আসছে, যে চাহিদা বাড়ানো। এবার চাহিদা বাড়ানোর দুটো রাস্তা আছে। এক হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে চাহিদা বাড়ছে, তারা প্রত্যেক দিনের কনজাম্পশন বাড়াবে, কিন্তু সেই রাস্তাটা প্রায় বন্ধ। এইরকম সাংঘাতিক মুদ্রাস্ফীতি এবং তাদের কাছে এমন কিছু আয়ের সংস্থান করা হচ্ছে না, উনি উল্লেখ করলেন কৃষি ঋণ মুকুব হচ্ছে না বা ইত্যাদি। সেই সব কারণে এই সাধারণ মানুষের যেটা 11% একটা কনজাম্পশনের গ্রোথ ছিল, সেখান থেকে যেটা 4%-এ পড়ে গেছে, মাঝখানে কোভিড ইত্যাদি আসার ফলেও এই চাহিদা ভীষণভাবে কমে গেছে, সেইটা বাড়াবার কিন্তু বিশেষ কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তাহলে দ্বিতীয় রাস্তা হচ্ছে রপ্তানি আমরা বৃদ্ধি করতে পারি কিনা। এবার রপ্তানি আমাদের বৃদ্ধি করতে, সেখানেও আমরা খুব পিছিয়ে আছি। এবার রপ্তানি বৃদ্ধি করতে গেলে আমাদের ট্রেড পলিসিটার আমূল পরিবর্তন প্রয়োজন। এটার মধ্যে যে সমস্ত রেস্ট্রিকশন রয়েছে এবং এই গভর্নমেন্ট যে পথে হেঁটেছেন বিগত বছরগুলোতে, যাতে আমাদের আমদানি শুল্ক কমাতে হবে, আমদানি রপ্তানি, আমরা কি করে রপ্তানি বাড়াবো, সমস্ত বিদেশি ব্যবসাদারদের যেটুকু বাধা ছিল এই দেশে ব্যবসা করতে, সমস্ত ব্যবসার সেই ক্যাপগুলোকে খুলে দেওয়া হয়েছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের তৈরি হওয়া কোনো প্রোডাক্ট প্রথম বিশ্বের কোনো মানুষ কেনে না, রাদার তাদের তৈরি হওয়া কোনো প্রোডাক্ট বা তাদের ফেলে দেওয়া টেকনোলজিগুলো আমাদের দেশে উন্নয়নের নামে চালানো হয়। এইখানে আমি একটা কথা যোগ করতে চাইছি, যে আমাদের রপ্তানিটাকে সত্যি কোয়ালিটির লেভেলে বাড়াতে গেলে আমাদের যেটা করতে হবে, মধ্যবর্তী জিনিসগুলো, ইন্টারমিডিয়েট কমোডিটিসগুলোর আমদানি প্রচুর পরিমাণে বাড়াতে হবে, এবং তাতে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো সেই প্রোডাক্টের কোয়ালিটি গ্লোবালি অ্যাকসেপ্টেড হওয়াটা পসিবল। আচ্ছা ম্যাডাম, ছেড়ে দিন আপনি গ্লোবালি, যদি ডোমেস্টিক বাজারটাও যদি আমরা পাই, 140 কোটি দেশের ডোমেস্টিক বাজার কম নয়। সারা পৃথিবীর লোক ভারতবর্ষ এবং চীনের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকে, তার কারণ হচ্ছে তাদের প্রোডাক্ট যদি 1%ও বিক্রি হয় সেটা বিশাল ব্যাপার। তা আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি না কেন?
সেটার জন্য তো একটা পলিটিক্যাল সেন্টিমেন্ট তৈরি আমি আসছি বসুন্ধরা, কিন্তু আমার একদম পুরো কতগুলো জায়গা আমরা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যতটুকু বুঝি তাতে আমরা দেখি যে এখানে বলা হয় যে সরকার যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে বা মূলধনী খাতে ব্যয় করে, পরিকাঠামো খাতে নির্মাণ কাজে বা এই ধরনের যদি পরিকাঠামো খাতে ব্যয় করে, তাহলে সাধারণ মানুষের হাতে টাকা আসে, সাধারণ মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র কেনে, তাতে আবার উৎপাদনটা বাড়ে এবং এইভাবে অর্থনীতির চাকাটা ঘোরে। এইটা কি এই মুহূর্তে করার, এই প্রসেসে কি যাওয়ার এই মুহূর্তে কোনো জায়গা রয়েছে যা ঋণ গভর্নমেন্টের মাথায় রয়েছে? এখন এই সময়তে একটা জিনিস ঘটেছে, মে মাসে গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংকের কাছ থেকে 2.11 লাখ ক্রোর টাকা পেয়েছে ডিভিডেন্ড হিসেবে। তার ফলে আয় ব্যয়ের যে ঘাটতিটা, যেটা বলছে 5.1%-এ কমিয়ে আনবে, বা এই বাজেটে ওনারা দেখাবেন হয়তো 4.5%-এ কমিয়ে আনবেন, এতটা কমানো না গেলেও আয় ব্যয়ের ঘাটতিটা কিন্তু অনেক কমে এসেছে। আভ্যন্তরীণ আয় ব্যয়ের ঘাটতিটা অনেকটা কমে আসার ফলে এই সময় কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যাতে ক্যাপেক্স বাড়ানো যায়। প্রযুক্তি, রাস্তা, বস্ত্রশিল্প, ক্ষুদ্র শিল্প, এই সময় ইনভেস্টমেন্ট করার কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে। এবং বসুন্ধরা যেটা বলছিলেন যে দেশি ইন্ডাস্ট্রিটাকেই আমি কেন চাঙ্গা করতে পারছি না, বা ক্ষুদ্র বা মাঝারি শিল্পে কেন ঋণ দিতে পারছি না, এবারে দেখলাম আমরা যে বিষয়গুলোতে নজর দেওয়া হচ্ছে তার মধ্যে এমএসএমই রয়েছে। আটকানো যায়, বিদেশি প্রোডাক্টকে যদি না আটকানো যায়, তাহলে পরে দেশি প্রোডাক্ট তো আমাদের পক্ষে নিজের পায়ে উঠে দাঁড়ানোটা সম্ভব নয়। এখন হয়তো গ্লোবাল মার্কেটের সেই পুরনো ট্রেড পলিসি তো আমরা সবসময় ভাবতে পারবো না। আমাদের নিজেদের কম্পিটিটিভনেস বাড়াবার কথাটার ওপর জোর দেওয়াটা হয়তো অনেক সঙ্গত হবে। ওই আমি রেস্ট্রিক্ট করে দিলাম পুরো ট্রেডটাকে, আগের সেই যে আমাদের পুরনো ট্রেড থিওরি ছিল, সেটা হয়তো এখন যে গ্লোবাল মার্কেট দাঁড়িয়েছে সেটা করতে গেলে আমরা হয়তো সত্যি কম্পিটিটিভ হয়ে উঠতে পারবো না। রপ্তানি যদি আমরা বাড়াতে চাই, এই চ্যালেঞ্জটাকে রেখে কমানোর পথেই বোধহয় হাঁটতে হবে, আমদানি শুল্ক কমানো এবং ইন্টারমিডিয়েট গুড আমদানি করে শিল্পটাকে গড়ে তোলা, অন্যদিক থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে একটা গতি দেওয়া। গ্লোবাল মার্কেটে ভারতের টেকনোলজি, তাদের প্রোডাক্ট, তাদের জিনিসপত্র, ওই কম্পিটিশনে টিকে থাকা, ওই পুরনো, যেটাকে আপনি পুরনো বলছেন, সেইটা মানে পুরনো বলে বাতিল না করে সেইটাকে না ধরে রাখা ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।